পরে এরা জোর করে দখল করে এখান থেকে এসে নম্বর আর উনি করেছে উনি নিয়ে নিয়েছে এখান থেকে সামনে তাহলে পিছনের সাইডটা কে নিবে এটা হলো আপনার কথা। আমার স্যার এখানে কথা আছে, যদি সামনে 4টা দোকান হয় 4 জনের 4টা দোকান নিবে, পিছনে 4টা দোকান হলে 4 জনের 4টা নিবে। একটা হবে তাহলে সামনে 4টা দোকান থাকবে, ছোট করে সতর্ক করে ওনাকে একটা দেন, যেটা নিয়ম আছে নিয়ম অনুযায়ী আপনারা আমার কথা নিয়ে বুঝেছেন। এটা এটা আপনার কথাটাই আমি এক্সপ্লেন ব্যাখ্যা দিচ্ছি। হ্যাঁ গেল এটা, আর হচ্ছে পিছনে কোথায় দিচ্ছি এটা গ্যারেজ নাকি? এটা গ্যারেজ। এখানে যেভাবে ভালো হয় যেভাবে ভালো হবে আপনারা আসবেন, আমি যেভাবে আইন আনাবো। হ্যাঁ যে উনি আসবে, কিন্তু কোনোভাবেই কোনো ধরনের সংঘর্ষ করা যাবে। আমি আমার কথা হলো আইন অনুসারে, হ্যাঁ যে বাপের সম্পত্তি আছে সবাইকে কিন্তু সমান। কারণ দেখেন একটা সবাই কম দিতে আঙ্কেল শোনেন, যদি আমাদের কম থাকে শোনেন, এখানে আমার যে জমি যেটা আছে বাপের 10% পানি বলবি 10%-এর মধ্যে এখন 9% এই 7%-এর মধ্যে সে বাগান ভাগ করতে পারছে। তাহলে আমি এটা মানব কিভাবে? না জমি আছে বাপের নামে 10%। যদি কমে থাকে জমি, সেই কম ভাগটাই সবাইকে নিতে হবে। না আমার বাপের ভাগে কিন্তু কম ধরায়, আরো তো বাপের তো আরো ভাইরা ছিল। হ্যাঁ বাপের তো 40% সম্পত্তি কম, 10 করে সব ভাগ করা আছে। তাহলে 3% কম আছে, তাহলে ওদেরও 10% কম ভাগ নিতে হবে। নিলে আমার বাপের 10% ভাগ হলে আমি কথাটা হলো কি স্যার, ওনার দাদার যে সম্পদটা ছিল বাপের কিনা সম্পত্তি, বাপের কিনা সম্পত্তি, হ্যাঁ 3 ভাইয়ের নামে কিনা ছিল, 40% যখন বাপেরা যখন আমার বাপ কয়জনে ভাগ হবে 40%? 3 জন, 4 জন হলো কি করে আমি বলে দিচ্ছি। 3 ভাইয়ের জমিটা কিনা, 3 ভাই কেনার পরে তখন আমার বাপ এই 2 ভাইকে জমি দিবে না, এই যে মেলা কেস কাবারে মেলা কিছু হয়েছে। আবার এই এর উপর তুমি কেসও চলতেছে, এই জমির উপর তুমি মামলা চলে। হ্যাঁ তারপরে আমার বাপরা কেস করেছে। তারপরে এই বাপের সাথে সম্মত হয় আমার বড় মা, কিন্তু আমার বড় মা সেটা আমার সৎ ভাই। হ্যাঁ তখন আমার বড় মার নামে 10% ওই বাপরাই আপনাদের লিখে দেয়। হ্যাঁ না একটা জিনিস একটু বুঝি, এখানে একটা জিনিস ক্লিয়ারের দরকার আছে। আপনার দলিলে আছে 40, দলিলে 40, নকশায় কতটুকু আছে? নকশাতে এটা মানে নকশাতে আছে হলো আপনার 37। তাহলে নকশাতে আছে, অন গ্রাউন্ডে আছে, নকশায় আছে 37, দলিলে 40, অন গ্রাউন্ডে কত? বাস্তবে কত আছে? বাস্তবে ওই 37 আছে। তাহলে 37 ভাগ হবে 4টা, যার যতটুকু করে পড়ে, 10 করে পড়তেছে না, 10-এর কম পড়তেছে, কিন্তু সব কিন্তু 10 করে দিয়ে নিছে। সর্বশেষ আইয়া 7 পেয়ে গেছে, সর্বশেষে আছে আমার বাপের মধ্যে 7 ফেলাইছে। তুই বাপের মধ্যে 7 ফেলাই, এখন আমার ভাই বলতে 7-এর মধ্যে ভাগ করো, ওরা তো সব নিয়ে নিচ্ছে। আচ্ছা ওরা নিয়ে গেছে, নিয়ে যাক। এখন শুনেন, যেটা আছে আপনার কমবে, আপনার ভাইয়েরও কমবে না, তাই বলে ভাই তো মান সম্পত্তি ওই দিকটা পাইছেই 10, মানে 10 নেওয়ার পরে ওই 9-এর উপর আবার ভাগ তার 10 কিন্তু সে বুঝে নিয়েছে, বাপের এই দেশে সে 10 কিন্তু সে বুঝে নিয়েছে, 10-এর ওখানে বেশি আছে আর কি। মানে মাপলে আপনার সরকারের জন্য মাপেন, মানে 10-এর বেশি আছে। হ্যাঁ ওনার যে বাপের যে 10% দিছে, মার 10%, উনি 10% বুঝে নিচ্ছে, কিন্তু 10-এর বেশি আছে সরকারের মাপে 11 এক কথায় হচ্ছে যতটুকু আছে কথায় কতটুকু আপনি ভাগ করে দিবেন শেষ।
অতটুকু থাকে যদি আমার বাপের মধ্যে যে সাথ দেয় তাহলে আমরা এখন আপনার প্রশ্নটা আমরা বুঝছি, তাহলে আপনি ওইখানে ধরবেন। অন্তত এখানে কি, এখানে যদি ধরেন এখন আর আপনার ভাইয়ের ভিতরে নাই, এটা চলে গেছে কি পরের জিরো পরে, যেহেতু ফরিদা নামে জায়গাটা দলিল হয়ে গেছে, কথা বুঝতে পারছেন? এখন কিন্তু আপনার ভাইয়ের নামে জায়গাটা কিন্তু নাই, এটা সে বিক্রি করে দিছে। এখন আমি আমার জায়গার কাগজের বলে কি আমি মালিক, ফরিদা কিসের জন্য মালিক? কাগজের বলে মালিক। যদি আপনি পান সেটা ওখানে যাবেন, ধরুন ফরিদা থার্ড পার্সন একজন ধরে নেন, হ্যাঁ ফরিদা আপনাদের কেউ না, আপনি এটা ভাইয়ের বউ, সেটা এখন আর ধরেন না। 5 বছর পরে হোক 10 বছর পরেও এইখান থেকে কোনোভাবে আঙ্কেল পারবেন না। তাই সামান্য কিছুর জন্য থাকে 3 পয়েন্ট বা 3 শতক আবার চাইল না, তাহলে সামান্য কিছুর জন্য এই কেস চলে দেখা গেল ভিতরে এর চেয়ে বেশি জায়গাটাকে চলে যাবে। আর আপনার এই বয়সে কেস মামলা থানা করে যাওয়া কি কতটুকু সামঞ্জস্য বলেন? আপনার এখন আমি যদি আর কেস চলছে, যখন হাই কমিশনে আসছে, হাই কমিশন থেকে যখন কোর্টে পাঠাবে, হ্যাঁ, তখন আপনি তো অনলাইন করে কেউই পারবে না, কোনোভাবে পারবে না। এখন আপনি যদি আমাকে এটা আশ্বস্ত করেন যে রায় সাহেব আমি নিয়মের পক্ষে আছি, হ্যাঁ, যেটা আছে আমি এটার থেকে যতটুকু যারা নিয়ম আছে আমি ছেড়ে দিব, তাহলে আমি একটা ব্রিফিং দিয়ে আমি এখান থেকে চলে যাবো। পজিটিভলি আমি পজিটিভলি আমি যখন আসবেন নতুন কোনো মামলা ইস্যু হলো, এখন সিদ্ধান্ত আপনার, কিন্তু আমি আপনার ভালোর জন্য বলছি, আমি অনেক কষ্ট করে ঢাকা থেকে আসছি, হ্যাঁ, আমি কিন্তু পারতাম আমি না এসে, হ্যাঁ, ডাকতে পারতাম, আমি পারতাম, কিন্তু আমি নিজে এসেছি কেন, আমি প্র্যাকটিক্যাল দেখার জন্য আসলে বাস্তবতাটা কি, এবং বাস্তবতায় আমি প্রথমেই খুশি হয়েছি আপনি বলেছেন যে সে পাবে, এটা পাবে, এটা আমি খুশি হয়েছি। আপনি আপনি ওই দিকে কোন দিকে দিবেন আর এদিকে দিবেন এখানে আরেকটা কথা আছে, আপনি বলছেন সে পুরো সামনের সাইডটা দখল করে নিয়ে গেছে, ফরওয়ার্ড সাইডটা, কিন্তু এখন আপনি ফরওয়ার্ড সাইডটাও পাচ্ছেন আমাদের বাড়ি পাবেন আপনি, এখন পাবেন। এখন এই ফরওয়ার্ড সাইডটা সবাই 4 ভাগে বিভক্ত হবে। ভালো আছে, আপনার সাথেই কথা হয়েছে না কি হলো না কি হলো আমাদের বাড়িওয়ালা ছিল, মানে আমরা ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আঙ্কেল, তাহলে আপনারা সমানভাবেই সমানতালে এটা ভোগ করেন, যাতে আর আপনাদের ভিতরে আমি কি না চাচ্ছি, থাকে। আমি এখান থেকে যাওয়ার পরে আপনি যাতে না বলেন যে এই অফিসারটা খারাপ, আমার ক্ষতি করে গেছে। আমি চাচ্ছি উনি অভিযোগ আমার কাছে করুন, উনি হাই কমিশনে করুন, কিন্তু আমি নিয়মের বাইরে চলে যাব, যেটা সঠিক সেটাকে আমি সাপোর্ট করব। হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ। তাই এখন আপনি একটু আমার দেখাই দেন কোন দিকে, আমি ক্যামেরায় দেখে আপনারা 4 ভাগ করে কোন ভাগটা আপনি দিবেন, কোন ভাগ কোন আপনি দিবেন। এটা তো আসলে বসে সবাই বসে থেকে সিদ্ধান্ত নিতে হবে। উনি আসলেই তো নিবেন, কিন্তু এখন আপনি যে এখন আপনারা দেখে এখন আপনারা সিদ্ধান্ত দেবেন না। না, এখানে আপনি মুরব্বী মানুষ, সিদ্ধান্ত আমরা আপনার উপরে দিলাম। না না এটা আপনার উপরে ছেড়ে দিলাম, আমরা মামলা চাই না, হ্যাঁ, আপনি শুধু আমাকে একটু ক্যামেরায় ওই দোকানটা আমি চালাতাম, আমি বসতাম, যখন ওখানে আমি উৎসবে আমার তো কোনো সাইড কামাই করতে নেই, কোনো কিছু নেই, আমি চাকরি করি না, কোনো কিছু করি না, আমি ব্যবসা করতে ব্যবসা যাই। তাহলে আপনাকে আর একটা কথা বলি, এখানে তো 4 ভাগ, ওনার ভাগটা আপনি লিগ্যাল যেটা ছেড়ে দিয়ে আপনি 3 ভাগ, যদি বাকি 3 শেয়ার আপনি 3 শেয়ার নিয়ে আপনি বড় করে করেন, ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তারা যদি না আসে, তারা যদি কোনো ক্লেম না দেয়, আমাদের 3 জনের বিরুদ্ধে তো আমাদের কোনো বিল্ডিংটা যদি আমি করি, হ্যাঁ, তাহলে একটা কোশ্চেন আছে, ওটাই তো বলতেছে। আপনি খুলে বলেন, কথা পেটে রাখতে কথা খুলে আপনাদেরকে বিস্তারিত বলেন, আপনি কি কথা থাকলে বলেন, কথা শুনে যান। যখন আমি বিল্ডিংটা করি আমার কিন্তু এই সাইডে ভাগ করে দিয়ে আমি কিন্তু মাপ যোগ করি, কিন্তু আমি এখান থেকে আমি ইয়ে করেছিলাম আমার বাপের 10% অনুসারে, হ্যাঁ, আমার বলে ঠিক আছে বাপের 10% অনুসারে এখানে আমার এই 4 কত পয়েন্ট দেন আমরা ভাই বোন মিলে আমার 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 মা ভাই বোন। আমি বুঝতে পেরেছি। আচ্ছা আপনি কি হন ওনার? আমি হ্যাঁ? ওনারও বোন ওনারও বোন সহযোগিতা সমাধান এনে দিই, এই বিষয়টা সামনাসামনি ছাড়া সম্ভব না। দুই পক্ষে একসাথে বসে উনি আসবে, উনি যে নিরাপত্তাহীনতায় ভোগে, আমি কিছু জিনিস আসলে খুবই আমি মর্মাহত, আমি জানি না, কিন্তু আমি বাস্তবে তা পাচ্ছি না। আমি যেটা জেনেছি যে এই ভূমিদস্যু অনেক প্রভাবশালী,
প্রাণনাশের হুমকি আসলে মেরে ফেলবে, কিন্তু আসলে আমি 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 এখানে এসে এই সব পাই না। আর আপনাকে দেখো আমার কাছে মনে হচ্ছে না যে আপনি কোন খারাপি করার মতো আমি তো রাজনীতির মাধ্যমে কোনো কিছুই করি না। স্যার আমি কথা বলছি, আমি প্রেসিডেন্টের সাংগঠনিক সম্পাদক। ওনার কথা কি বলবেন আপনি? উনি এখানে ওই যারা হলো রাখাল তাদেরকে নিয়ে এসে বসে এখানে মাস্তানি দেখাচ্ছেন আওয়ামী লীগের সময়। উনি এই লোকের লোক বসবে, বসে আলোচনা করে যেটা সিস্টেমের সিস্টেম, যেমন আপনারা আসছেন, আপনি বাইরে কি করে যেতে পারবেন? আমি বলেছি তখন বসে বসে আচ্ছা, আপনি যতটুকু পাবেন ততটুকু নেবেন। আপনার কথা ঠিক আছে। আমি আওয়ামী লীগ বুঝি না, বিএনপি না, না, বুঝি উনি না, অনেক আমি কিছু disturb বুঝি করছে, না, উনি অনেক আমি চালাইছে। নিয়ম যেটা আমরা আছে খাবার মানে আচ্ছা তাহলে শুনেন, সে যতটুকু পাবে সে নেবে। তার আচ্ছা আমরা একটা ব্রিফিং দিতে হবে। কোথায়? এখানে কি এখানে তো অন্ধকার। না এখানে ঠিক আছে। ঠিক আছে। এই রাজা ভাই, এই রাজা সেলিম ভাই, হ্যাঁ আসেন। আসেন এসপি স্যারকে একটা কৃতজ্ঞতা দিব, আপনাদেরকে কৃতজ্ঞতা দিব। আসেন, বাংলাদেশ পুলিশের কাজ চলমান আছে, আসেন। ভালো কাজ অংশগ্রহণ করে। এতে কি আসবে? স্যার আসতেছে? সেলিম ভাই আসেন। এই আসেন দাদা। রেডি করে বলো। রেডি? ওকে দাঁড়ান, ভাইরা দাঁড়ান। এরা রেডি? আসলে আসসালামু আলাইকুম। আমি আজকে অবস্থান করছি পাবনা জেলার ঈশ্বরদী থানার অন্তর্গত ঈশ্বরদী শহর রেলগেট এলাকায়। আমি প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করবো মাননীয় পুলিশ সুপার মহোদয়, পাবনা জেলা অফিসার ইসাদ ঈশ্বরদী থানা। আমি একটি কথা সবসময় বলি যে বাংলাদেশ পুলিশ আমাদের গর্ব, আমাদের অহংকার। কারণ আপনারা দেখেছেন গত 3 বছরে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আমি 300+ প্রোগ্রাম করেছি সারা বাংলাদেশে, এবং অনেক দুর্নীতি বিরোধী প্রোগ্রাম, অনেক নারীদের, অনেক জমি নিয়ে অনেক বিষয়, যতগুলো বিষয় আমরা সমাধান করতে পেরেছি, সকল কৃতিত্ব বাংলাদেশ পুলিশ। আমি দেশ এবং বিদেশ থেকে যারাই দেখছেন আমাকে, আমি সবাইকে আহ্বান করবো যে বাংলাদেশ পুলিশের এই ভালো কাজগুলো আপনারা দেখবেন। আজকে একজন প্রবাসীর পাশে বাংলাদেশ পুলিশ এবং আমাদের সংস্থা আমরা দাঁড়িয়েছি। একজন প্রবাসী ফরিদা ইয়াসমিন, উনি কানাডিয়ান হাই কমিশনে উনি অভিযোগ করেছেন এবং আমাদের সংস্থায় করেছেন। এই পরিপ্রেক্ষিতে বিষয়টি তথ্যানুসন্ধানের জন্য আমরা অন গ্রাউন্ডে অন প্লেসে আমরা এসেছি, এবং যার বিরুদ্ধে অভিযোগ করেছেন উনি আমার পাশে দাঁড়িয়ে আছেন, মুকুল আঙ্কেল। কিন্তু আসলে আমি যেটা জানতাম, আমাদের কাছে অভিযোগে আমরা পেয়েছি যে উনি একজন ভূমিদস্যু বা প্রভাবশালী ব্যক্তি, প্রাণনাশের কিছু বিষয় আছে, এখানে আসা যায় না, আসলে মেরে ফেলবে। কিন্তু আসলে বিষয়টা ওইভাবে পাইনি। আমরা এসে যা দেখলাম উনি অত্যন্ত ভদ্র মানুষ এবং মুরব্বী মানুষ, এই জন্য ওনার প্রতি আমার শ্রদ্ধা থাকবে। আর সর্বসাকুল্যে আমি একটি কথা বলবো, আমরা সমাধান চাই। আর আমরা রাষ্ট্রীয় আইন অনুযায়ী এখানে যেভাবে আমরা দলিল, খাজনা খারিজ এবং বাবার যে অংশীদারিত্ব থেকে কোনোভাবে ফরিদা ইসমিন যেহেতু কিনে নিয়েছেন, তাকে তার স্বামী মারা গিয়েছেন, কিন্তু তারপরে তার ছেলেরা ওনার নামে রেজিস্ট্রিকৃত দলিল দিয়েছেন। সেই জায়গা থেকে ফরিদা ইসমিনকে কোনোভাবে এখান থেকে সরানো কোনো সুযোগ নেই আইন অনুযায়ী। আজ হোক কাল হোক উনি ওনার অংশটা পাবেন। সেই জায়গা থেকে উনি এক কথায় আগ্রহ প্রকাশ করেছেন যে এটা বসে ওনার প্রাপ্যটা উনি বুঝিয়ে দিবেন। এই জন্য বিষয়টা আমরা এইভাবেই শেষ করতে চাই সামাজিকভাবে। আপনি একটু আমার ক্যামেরায়, আপনি একটু কিভাবে শেষ করবেন বা সামাজিকভাবে ওনারটা উনি বুঝিয়ে দিবেন কিনা বলবেন, দেশ এবং বিদেশ থেকে সবাই দেখছেন। আমার বক্তব্য হলো সে যেটুকু পাবে সেই অনুসারে, আইন অনুসারে যেভাবে হয় সে সামনে সামনে না নিয়ে, ভিতরে প্রতিশ্রুত বাকি সম্পত্তি ভিতরেও ভাগ নিতে হবে, সামনেও নিতে হবে। যদি এভাবে যদি সমাজতারে হয় আমার তো না হবে। তাহলে আপনি এক কথা হচ্ছে ওনার প্রাপ্যটা ওনাকে বুঝিয়ে দেওয়ার জন্য আপনি রাজি আছেন। আচ্ছা, আমরা যাওয়ার পরে উনি যখন এই দেশে আসবেন, আমাদের মাধ্যমে আমরা আবার ওই তারিখটা আমাদের পাবনার এসপি মহোদয়কে এবং প্রত্যেকটা জায়গায় আমরা অবগত করে দেব। কিন্তু আপনি কোনো ধরনের সংঘর্ষিত জড়াবেন না বা ওনাকে কোনো হুমকি দাবিও দিবেন না। এই পর্যন্ত যেহেতু উনি দেন নাই ভালো কথা, কিন্তু আমরা অভিযোগের প্রেক্ষিতে আমি বলছি, যদি উনি ওই সময় কোনো ধরনের প্রভাবিত বা অন্যায় করতে চান, তাহলে আপনার বিরুদ্ধে কিন্তু রাষ্ট্র ব্যবস্থা নিবে। আর যদি আপনি সঠিক থাকেন যেভাবে বলেছেন, আপনার পাশে আমরাও আছি। অতীতে উনি বরঞ্চ পুলিশ দিয়ে আমার হয়রান করতে, আমি বাসায় থাকতে পারিনি, আমি পালিয়ে বেড়াইছি, বাসা ভাড়া থাকে বিভিন্ন, আমি রাজশাহী যাই বলতো আমার। আচ্ছা, সেটা মানবিকভাবে অতীতে অনেক কিছু হয়ে গিয়েছে। আমরা এখন আমরা সমাধান চাই। আমরা সামাজিকভাবে এই বিষয়ে আমি মামলার পক্ষে না। আমি একটি কথা সবসময় বলি যে আমরা মামলার পক্ষে। কোন মামলা? একটি দর্শন হয়েছে, সেটা কোনো সমঝোতার সুযোগ নেই, সেটা মামলা হবে। একটি মার্ডার হয়েছে, সেটি মামলা হবে, এবং সেটা সেই আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তি হবে, জেল জরিমানা হবে, তাই না? কিন্তু যে বিষয়গুলো সামাজিকভাবে শেষ করা যায়, সেটা আমি মামলার পক্ষে না। কারণ জাস্টিস মহোদয়রা বলেন যে 15-20 বছর ধরে মামলা চলে যায়, আপনারা শেষ করেন, আমি শেষ করে দিই।
আপনি এক কথায় সমাধান করবেন, এটা একটু আমার বলুন। অবশ্যই আপনার বক্তব্যকে আমি স্বাগত জানাই। হ্যাঁ, আমার কোনো কথায় কষ্ট পেয়েছেন জি না, বা আমরা আশাতে আপনি না, 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 কোনো কষ্ট পাইনি, কোনো কিছু ইয়ে পাইনি। আপনার এক্ষেত্রে সম্পূর্ণ আমি একমত। আপনার যেভাবে আপনাদের ইয়ে হবে আমি আলহামদুলিল্লাহ, আমি এখানেই হ্যাঁ। শেষ করব। আমি আবারও আমাদের বর্তমান সরকারের উপদেষ্টা, সহ উপদেষ্টা, রাষ্ট্রের সুশীল নাগরিক, সুশীল জনগণ, স্থানীয় প্রশাসন এবং আমাদের সংস্থার পক্ষ থেকে আমি আবারও পাবনা জেলার মাননীয় পুলিশ সুপার মহোদয়কে এবং ঈশ্বরদী থানা প্রশাসন এবং আমার সাথে আছেন বাংলাদেশ পুলিশের নিবেদিত প্রাণ এসআই সেলিম ভাই এবং এখানে এসেছেন তারেক সালমান ভাই এসেছেন, সবার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং বাংলাদেশ পুলিশ এভাবেই প্রবাসী এবং ন্যায়ের পক্ষে নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে দাঁড়াবে আমাদের সাথে সমন্বয় করে, যাতে আমরা যদি একটি সমাধানও বাংলাদেশে আনতে পারি, আমরা বলতে পারবো যে আমরা ভালো একটি কাজ করেছি। আমি এই বলেই এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমার কথা